আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার প্রোডাক্ট অফ ভেক্টর, প্রোডাক্ট অফ টু ভেক্টরস অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট এর প্রবলেম সলভিং এক্সারসাইজ 2A অনুশীলনী 2A আমরা আজকে করব। তো আগের ভিডিওতে আমরা এমসিকিউ সলভ করেছি, এখন আমরা 2 মার্কসের কোশ্চেন করব। 2 মার্কস, ভেরি শর্ট অ্যান্সার। তাহলে 2 মার্কস যেটা বলছে, একের দাগ, দুটি ভেক্টরের স্কেলার গুণের সংজ্ঞা দাও। দেখাও যে ভেক্টর সমূহের স্কেলার গুণ বিনিময় সূত্র ও বন্টন সূত্র সিদ্ধ করে। এইটা আমাদের যেটা থিওরি আছে, তোমরা থিওরিতে চলে যাও, স্কেলার গুণের সংজ্ঞা দাও। তাহলে তোমরা সেখানে স্কেলার গুণ পাবে 2.2। ভেক্টর গুণ যেখানে শুরু হয়েছে চ্যাপ্টারটা, প্রোডাক্ট অফ টু ভেক্টরস যেখানে শুরু হয়েছে তার 2.2। স্কেলার অর ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস পয়েন্ট দিয়ে লেখা আছে ওখানে দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণ যেখানে লেখা আছে, সেখানে যা যা লেখা আছে প্রত্যেকটা কথা সেখান থেকে আমরা লিখব। তারপরে বলেছে ভেক্টর সমূহের স্কেলার গুণ বিনিময় সূত্র বা বন্টন সূত্র সিদ্ধ করে। বিনিময় সূত্র এবং বন্টন সূত্র সিদ্ধ করে। তাহলে এখানে আমরা যেটা দেখব যে 2.3তে যেটা আছে, দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণের বীজগাণিতিক ধর্মাবলী অর্থাৎ অ্যালজেব্রিক প্রপার্টিজ। আমি বলে দিয়েছিলাম তোমাদের, কমিউটেটিভটা বলে দিয়েছিলাম অর্থাৎ বিনিময় সূত্রটা বলে দিয়েছিলাম। তোমরা শুধু প্রমাণও বলে দেওয়া হয়েছিল, তোমাদের ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ বন্টন সূত্রটা প্রমাণটা বলা হয়নি, কিন্তু তোমাদের জাস্ট আমি থিওরিটা বলে দিয়েছিলাম। তো সেটা তোমরা দেখবে ওই 2.3তে আছে একের দাগ এবং 3-এর দাগ, যা লেখা আছে ওটাই হচ্ছে এর অ্যান্সার। তাহলে একের দাগের কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে গেছো। 2-এর দাগ যেটা বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে যে কোনো দুটো ভেক্টর নাও। প্রথম কোশ্চেনটা ইজি আছে, তো আমি 3-এর দাগেরটা করাচ্ছি। 2-এর দাগের 3। তাহলে 2-এর দাগের 3-এরটা চলো। এ ভেক্টর যেটা বলা আছে, এ ভেক্টর যেটা বলা আছে যে 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k। আর বি বলা আছে i প্লাস 2j প্লাস k, i প্লাস 2j। বি বলা আছে i প্লাস 2j প্লাস k, এইটা বলা আছে বিতে প্লাস কে। আচ্ছা, তো আমাদের প্রথমে তাদের কি বলেছে না স্কেলার গুণ বের করতে, অর্থাৎ এ ডট বি। আগেই শিখেছো, তোমরা পেরে যাবে। 2 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 4, তার মানে 6 2 8, 8 মাইনাস 4, 4 অ্যান্সার। এ ডট বি বেরিয়ে গেল। এবারে এদের মধ্যেকার কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি যে এই যে ফর্মুলাটা আমরা জানি, এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। মড এ মড বি কস থিটা। তাহলে কস থিটা সমান কী হবে, এটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, এইটা। তাহলে এই ফর্মুলাতেই এখানে আমরা কাজটা করব। তাহলে কি লিখব যে অতএব cos থিটা সমান a ডট বি বাই মড এ মড বি, a ডট বি বাই মড এ মড বি। a ডট বির মান কত না 4, মড এ মড বির মান কত না মড এর মান হচ্ছে রুট ওভার অফ 2-এর স্কোয়ার মানে 4 প্লাস 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 4-এর স্কোয়ার মানে 16 ইন্টু মড বির মান হচ্ছে 1 প্লাস 4 প্লাস 1, তার মানে 4 বাই এটা হচ্ছে 25 29
রুট ওভার অফ 29 আর এটা হচ্ছে রুট ওভার অফ 6, রুট ওভার অফ 29 আর এটা হচ্ছে রুট ওভার অফ 6। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে 2-এর দাগের 3-এরটা অতি সংক্ষিপ্ত, 2-এর দাগের 3-এরটা, হ্যাঁ ঠিক আছে। তো এইটা যেটা আসছে 4 রুট ওভার অফ 9 6 54 4 হাতে 5, 6 দুগুণে 12, 12 আর 5 মিলে 17। তার মানে কস থিটার মান যদি ওইটা হয় তাহলে দেখো থিটা ইজ ইকুয়াল টু হবে কস ইনভার্স 4 রুট ওভার অফ 174। কস ইনভার্স করে দেবো, আমাদের কস থিটার মান এক্স্যাক্টলি ওইটা বেরোবে সেরকম কথা নেই। 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগের 2 যেটা বলেছে ওই সেম টাইপের অঙ্ক। 2-এর দাগের 2-এরটা বলেছে 2i মাইনাস জে প্লাস 2k। 2i আমরা ধরে নেব, আগে মনে করি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k, আর b ইজ ইকুয়াল টু বলেছে i প্লাস জে প্লাস কে। ব্যাস, তাহলে আমাদের a ডট বি কত হবে না, a ডট বি এটা আগে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 2 কে 2 মাইনাস 1 প্লাস 2, তার মানে এটার অ্যান্সার 3। এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ 3। এরপর আমাদের কি দরকার, কস থিটা। কস থিটা মানে কি a ডট বি বাই মডে মড বি। a ডট বি কত না 3 বাই মডে মড বি বলেছে, তাহলে মডে কত না মড এ হচ্ছে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 4, আর মড বি কত না রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1। তাহলে কত হলো না 3 এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে √3, 3 কেটে গেল, তার মানে 1/√3। অতএব থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1/√3। থিটার মান বেরিয়ে গেল, দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলও বেরিয়ে গেল। এটা একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হচ্ছে আমাদের a ডট বি, 3 অ্যান্সার। তো এই গেল 2-এর দাগের অঙ্ক। এরপর 3-এর দাগ যেটা বলছে, এবার 3-এর দাগের কোশ্চেন দেখো। 3-এর দাগ যেটা বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে যে দুটো করে ভেক্টর দেওয়া আছে তারা পরস্পরের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, লম্ব হওয়ার প্রপার্টিজ কি জেনেছিলাম, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তবে তারা পরস্পর লম্ব, নাহলে তারা লম্ব হবে না। তো তাহলে দেখো এখানে যেটা বলছে, ধরো একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি, 2i প্লাস জে মাইনাস কে। তাহলে একেরটা যেটা বলছে 2i এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস কে প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে। আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস জে প্লাস 3k, i প্লাস জে প্লাস 3k, i প্লাস জে প্লাস 3k এইটা। তো এবার দেখো a ডট বি যেটা করলাম, দুটো ডট করে দেবো। তাহলে 2 কে 2, জের কোএফিসিয়েন্ট 1, এখানেও জের কোএফিসিয়েন্ট 1, তাহলে প্লাস 1, আর এটা কি হবে -3 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে যেহেতু a ডট বি ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। এখানে যে কোশ্চেনটা তোমাদের একটু অসুবিধে হতে পারে সেটা হচ্ছে 2-এর কোশ্চেনটা। 2-এর কোশ্চেনটা যেটা বলছে যে
এ ভেক্টর ইজ ইকুয়াল টু বলেছে 3 2 -1, এইরকম দেওয়া আছে 3 2 -1, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে -2 0 -6, -2 0 -6, এইটা দেওয়া আছে। তো এটা দেওয়া আছে কোঅর্ডিনেট আকারে যে ভেক্টর দুটো দেওয়া, এই দুটো যে দেওয়া আছে, অ্যাকচুয়াল এটার মানে কি? এটার মানেই হচ্ছে এক্স অক্ষ বরাবর আই বলা হয়, তার জন্য এটা হচ্ছে 3i, এটা তো এক্স এর কোঅর্ডিনেট, আর এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আই বলা হয়, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3i প্লাস 2j মাইনাস কে। ঠিক তেমনি এটার মানে হচ্ছে -2i প্লাস, এটা 0 আছে মানে 0 ইন্টু জে, তো 0 ইন্টু জে মানে তো 0, এইটা তাহলে লেখার দরকার নেই। তাহলে আমাদের এখন কি লিখতে হবে? -6k। এইটা তোমরাও যদি এইরকম একটা ভেক্টরকে কোঅর্ডিনেট আকারে লিখতে চাও তাহলে তোমরা এরকম লিখতে পারো, আর এইটাকে লিখতে চাইলে এইখানে 0 কিন্তু দরকার, কেননা জে নেই, তার মানে তোমাকে ধরে নিতে হবে জে এর কোএফিসিয়েন্ট 0, তার মানে এখানে 0 দিতে হবে। যদি এখানে কে না থাকতো তাহলে কে এর জায়গাতেও 0 হতো। তো এরপর তোমরা নিশ্চয়ই a ডট বি করতে পারবে। তাহলে এটা গেল তোমার 3-এর দাগের কোশ্চেন। এরপর তোমার 4-এর দাগ যেটা বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। এখানে কিন্তু 3টে করে ভেক্টর দেওয়া আছে, তাহলে আমাকে দুটো করে টেস্ট করে নিতে হবে। তাহলে আমার ধরো 4-এর দাগের যে কোনো একটা কোশ্চেন আমি যদি তুলে নিই, দেখো 4-এর দাগ যেটা বলছে যে কোনো একটা নিলাম, আই ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু, 4-এর দাগের আই যেটা বলেছে প্রথমটাকে এ নাম দিয়ে দাও, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস কে, আই প্লাস 2j প্লাস কে। আচ্ছা, বি ভেক্টর ইজ ইকুয়াল টু, তারপরেরটা নাম দিয়ে দাও আই প্লাস জে মাইনাস 3k, আই প্লাস জে মাইনাস 3k। আচ্ছা, সি ভেক্টর তারপরেরটা নাম দাও, তাহলে সেটা বলছে 7i মাইনাস 4j, 7i মাইনাস 4j প্লাস কে, এইটা। তাহলে এই যে 3টে ভেক্টর দেওয়া আছে, আমাকে কি করতে হবে? 3-এর দাগেরটা কি ছিল? দুটো ভেক্টর দেওয়া ছিল, শুধু তারা লম্ব কিনা দেখাতে বলেছিল। এখানে কিন্তু বলেছে পরস্পরের উপর লম্ব, তার মানে কি? এই যে এইভাবে, এইটা একটা ভেক্টর এ ভেক্টর মনে করো, এর উপর লম্ব এটা বি ভেক্টর, সি ভেক্টরটা ঠিক এই রকম থাকবে, এই যে এইভাবে থাকবে। তাহলে দেখো ডায়াগ্রামটা দেখো, এইরকম যদি থাকে তাহলে কি হচ্ছে, এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর, এটা সি ভেক্টর হয়, দেখো এইটার সঙ্গে এইটা লম্ব, এর সঙ্গে বি লম্ব, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো এইরকমভাবে এটাকে দেখাতে হবে, এই যে দেখো বির সঙ্গে সি লম্ব, এটা দেখাতে হবে, এটার সঙ্গে এটা লম্ব, এটাও দেখাতে হবে। অর্থাৎ এটা ডট এটা সমান 0 দেখাতে হবে, এটা ডট এটা 0, এটা ডট এটা 0, তার মানে কি? এই যে দেখো, তার মানে এখানে দেখাতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। আবার বি ডট সি এটা বের করতে হবে, আবার দেখো সি ডট এ এটাও বের করতে হবে। প্রত্যেকটা বের করবে, এটার মানও 0 বেরোবে, তার মানে এখানে লিখে দেবে কমা দিয়ে, অতএব এ এবং বি পরস্পরের উপর লম্ব। আবার এটা যখন 0 বেরোবে তখন লিখবে অতএব বি এবং সি পরস্পরের উপর লম্ব। আবার এটাও যখন 0 বেরোবে তখন লিখবে অতএব সি এবং এ ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। অর্থাৎ এ বি সি ভেক্টর 3টি প্রতি জোড়ায় পরস্পরের সঙ্গে লম্ব, প্রতি জোড়া ভেক্টরগুলি পরস্পরের সঙ্গে লম্ব। তো এইটা লাস্টে লিখে তবে লিখবে প্রমাণিত। তো এইভাবে 4-এর দাগে যে 3-4খানা কোশ্চেন আছে, 4-এর দাগে 2খানা কোশ্চেন আছে, তো এটা তোমরা এইভাবে সলভ করবে। 5-এর দাগ কিন্তু আমাকে বলে দিয়েছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব, এম এর মান নির্ণয় করো। তাহলে এটা আমাকে লম্ব বলে দেওয়া আছে, সেইটাকে ব্যবহার করে আমাকে এম এর মান বের করতে হবে। তাহলে কি করব দেখো,
চারের দাগ পাঁচের দাগ যেটা করব, যে কোনো একটা কোশ্চেন আমি তুলে নিচ্ছি, তোমরা বাকিটা নিজেরা করবে। প্রথমটা যেটা বলেছে, পাঁচের দাগের প্রথমটা যেটা বলেছে, আচ্ছা পাঁচের দাগের তিনেরটা কিন্তু ওই রকম কোঅর্ডিনেট আকারে আছে, মাথায় রাখবে। কোঅর্ডিনেট আকারে যদি থাকে তার মানে পাঁচের দাগের তিনেরটা যেটা বলেছে অ্যাকচুয়াল সেটা এই রকম, যে আই প্লাস যে এ ভেক্টর যেটা বলেছে আই প্লাস জে প্লাস এম কে, আই প্লাস জে প্লাস এম কে, আর বি ভেক্টর যেটা বলেছে 4i প্লাস এম জে মাইনাস 3k, এইভাবে লিখবে। আচ্ছা তারপরে দেখো এই যে একেরটা আমি করে দিচ্ছি। একেরটা যেটা বলেছে পাঁচের দাগের 1, এটা যেটা বলেছে এম আই, এ ভেক্টর নাম দিয়ে দাও, এটা হচ্ছে এম আই মাইনাস 2j মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর যেটা নাম দেওয়া হচ্ছে ওটা তার পরের ভেক্টরটা 3i মাইনাস 2j মাইনাস 7k। তো দেখো তাহলে এ ডট বি ভেক্টরটা বের করব, তাহলে যেহেতু এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তার মানে এদের ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এইবারে দেখো 3m ডট করলে কি হবে, 3m মাইনাস এ প্লাস 4 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে না 3m ইজ ইকুয়াল টু, এই মাইনাস 3 সেদিকে গেলে প্লাস 3, তার মানে m এর মান 1, এটা বেরিয়ে গেল m এর মান। তো এইভাবে তোমরা বাকি দুটো কোশ্চেন নিজেরা সলভ করবে। ছয়ের দাগ যেটা বলেছে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের এ প্লাস বি বের করব, যেহেতু আমরা আগের অনুশীলনীতে ভেক্টর দুটোর যোগ করতে আমরা শিখেছি। তাহলে এ প্লাস বি ভেক্টর আমরা বের করব আর এ মাইনাস বি ভেক্টর বের করব, দিয়ে তাদের ডট করব। যদি ওই ডট প্রোডাক্টটা 0 হয় তবেই তারা পরস্পর লম্ব, আর না হলে তারা পরস্পর লম্ব নয়। আমাদেরকে যেটা বলা আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস 3k, আর বি ভেক্টরটা আমাদের বলা আছে 3i মাইনাস j প্লাস 2k, এইটা আমাদেরকে বলা আছে প্লাস 2k। হ্যাঁ, এইবার আমরা কি করব, a প্লাস বি বের করব। প্রথমে আমাকে a প্লাস বি বের করতে দিয়েছে, হ্যাঁ a প্লাস বি বের করব। a প্লাস বি ইজ ইকুয়াল টু, দেখো এইটাকে আর এটাকে যোগ করব, তার মানে 3i আর i মিলে কত 4i, 2j মাইনাস j মানে হচ্ছে প্লাস j, মাইনাস 3k প্লাস 2k মানে হচ্ছে মাইনাস k। তো এটা গেল a প্লাস বি। আচ্ছা a মাইনাস বি কত, a মাইনাস বি হচ্ছে এইটার থেকে এটা মাইনাস করব, তাহলে মাইনাস 2i তারপরে হচ্ছে প্লাস 3j মাইনাস 5k। এইবার আমরা দরকার কি আমাদের a প্লাস বি ভেক্টর ডট a মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কোনো জায়গায় যদি এই আই জে কে এর মাথায় তোমরা ক্যাপ দিতে ভুলে যাও, তার মানে তাকে তুমি ইউনিট ভেক্টর এইটা তুমি প্রকাশ করলে না, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। একদম মনে করে প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু আই জে কে এর মাথায় ক্যাপ অবশ্যই দিতে হবে, এবং যারা ভেক্টর আছে তাদের মাথায় ভেক্টর সাইন অতি অবশ্যই দিতে হবে। তাহলে দেখো এই ডট প্রোডাক্টটা 0 কিনা দেখো, এই যে মাইনাস 4 দুগুণে 8, আর এটা হচ্ছে প্লাস 3, আর এটা হচ্ছে মাইনাসে প্লাস 5, দেখো ইজ ইকুয়াল টু 0। অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই ভেক্টর দুটি পরস্পর
পরস্পর লম্ব ভেক্টর। এটা হয়ে গেল। তো এটা গেল 6 দাগের কোশ্চেন। এরপর 7 দাগ যেটা বলেছে এ ভেক্টর বি ভেক্টর, এটা হলে ল্যামডার মান নির্ণয় করো যাতে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি লম্ব হয়। দেখো একই কোশ্চেন, এটা এ বি এখানেও দুটো দেওয়া আছে 7 দাগে, দিয়ে এই বি ভেক্টরের এই জায়গাটায় ল্যামডা দেওয়া আছে। তো যদি ল্যামডা দেওয়া থাকে তাহলে যখন এ প্লাস বি করবো আর এ মাইনাস বি করবো তাদের জায়গাতেও ল্যামডা থাকবে। এবার যখন আমরা ডট করতে যাব তখন ডট করলে আই জে কে কেউ থাকবে না, যেটা পাবো ওটা ল্যামডা দিয়ে পাবো। যেহেতু তারা পারপেন্ডিকুলার বলে দিয়েছে, মানে লম্ব আছে যেহেতু বলে দিয়েছে, তার মানে যেটা পাবো আমরা ওইটার মান আমরা 0 ধরে নেব। যদি 0 ধরে নিই তাহলে একটা সমীকরণ সমাধান করলে আমার ল্যামডার মান বেরিয়ে যাবে। 8 দাগ যেটা বলছে যে এ ভেক্টর বি ভেক্টর, এটা হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তো মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলেছে 8 দাগের কোশ্চেন। তো আমরা এই পর্যন্ত নিশ্চয়ই পারবো। এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে 8 দাগেও তাই, 6 দাগটাও 8 দাগের মতন। 8 দাগটা এ ভেক্টর বি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই এ প্লাস বি এ মাইনাস বি আমরা পাবো। আর যদি এ প্লাস বি এ মাইনাস বি আমরা পাই, এরপরে কি ফর্মুলা বসাবো দেখো, এইগুলো আলাদা দেওয়া আছে, এইগুলো আলাদা দেওয়া আছে। তোমাকে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে। আমাকে যদি এই দুটো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় তার মানে কস থিটার মান বের করতে হবে, দিলে পাবো সেই যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করেছিলাম আগের দাগে। তাহলে কস থিটার মান কি হবে দেখো, এ ডট বি বাই মড বি, এইটা হয় ফর্মুলা। কিন্তু এখানে তো এ নেই, এখানে আছে এ প্লাস বি, তার মানে এখানে কি হবে না এ প্লাস বি ডট এ মাইনাস বি বাই মড অফ এ প্লাস বি মড অফ এ মাইনাস বি। তার মানে এই যে এইটা দেওয়া আছে আর এইটা এই দুটো তো বের করবো, তাহলে এই দুটো ডট করতে পারবো, ডট করে এখানে বসিয়ে দেবো। আর এইটার মড এখানে বসাবো, এইটার মড এখানে বসাবো, দিয়ে তারপর যেটা বেরোবে সেটা অ্যান্সার। তো কস যেটা বেরোবে সেটা কস থিটার মান। তারপর থিটা ইকুয়াল টু নিশ্চয়ই বের করতে পারবে। যদি কস থিটা পেয়ে যাও তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স ওইটা। যদি দেখো ওইটা অ্যাঙ্গেলের আকারে আসবে তাহলে অ্যাঙ্গেলের আকারে লিখবে, না হলে যদি না আসে তাহলে কস ইনভার্স করে দেবে। তো এটা গেল তোমার 8 দাগের কোশ্চেন। 9 দাগ যেটা বলছে নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টর সমূহের বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। তো দেখো স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশের ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলা শিখেছিলাম। আচ্ছা, এটা 8 দাগেরটা বলেছিলাম, দাগ নম্বর 6 দাগ লেখা ছিল কেন, আগের 6 দাগের অঙ্ক করছিলাম তাই। তো দেখো 8 দাগ যেটা বলছে যে প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ নির্ণয় করো। তাহলে নিশ্চয়ই বি ভেক্টর হচ্ছে এইটা, মনে করো এ ভেক্টর হচ্ছে এইটা, এর অভিমুখে এর যদি স্কেলার উপাংশ বের করতে হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি থিওরি পড়িয়েছিলাম, এইটা লম্ব টানা হবে, দিয়ে এইখান থেকে এইটা হচ্ছে স্কেলার উপাংশ এবং এইটার ইউনিট ভেক্টর গুণ করে দিলে তখন ভেক্টর উপাংশ। তাহলে দেখো যেটা ফর্মুলা ছিল যে স্কেলার কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু কি ছিল না এ ডট বি বাই কার উপর না বি এর উপর, তার মানে এইখানে হবে বি ভেক্টর এর মড এইটা। আর ভেক্টর কম্পোনেন্ট কি হবে, ভেক্টর কম্পোনেন্ট কি হবে না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি ভেক্টরের স্কয়ার, আর এইখানে একটা বি ভেক্টর, কারণ এখানে তো ভেক্টর কম্পোনেন্ট, এই পুরো রাশিটাই তো হচ্ছে স্কেলার। আর তোমাদের বলা হয়েছিল যে এইটা যদি স্কেলার কম্পোনেন্ট হয়, এইটাকে বির অভিমুখে ভেক্টরে রূপান্তর করতে গেলে এর সঙ্গে যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর অফ বি। এবারে ইউনিট ভেক্টর অফ বি কথার মানে কি না, ইউনিট ভেক্টর অফ বি কথার মানে হচ্ছে বি ভেক্টর, এই যে বি ইউনিট ভেক্টর অফ বি মানে এইটা যে বি ইউনিট ইকুয়াল টু বি ভেক্টর বাই মড অফ বি। তাহলে বি ইউনিট ভেক্টর দেওয়া মানে আমরা এখানে কি লিখবো, বি ভেক্টর বাই মড বি ভেক্টর। তাহলে মড বি মানে মড বির স্কয়ার,
আর এইটা এখানে লেখা আছে। তো এইভাবে ভেক্টর কম্পোনেন্ট আমরা নির্ণয় করব। তাহলে এই ফর্মুলা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে খুব ইজি হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো আমাদের যেটা বলেছে যে 9 দাগের অঙ্ক, বির উপরে এর বলেছে, তাহলে এই ফর্মুলা আমরা প্রয়োগ করব। এটা হচ্ছে বি ভেক্টরের উপর স্কেলার কম্পোনেন্ট অন বি, মানে বি এর উপর এর স্কেলার কম্পোনেন্ট। এখানে আমাদের এ ভেক্টর যেটা বলা আছে, এ ভেক্টর যেটা বলা আছে যে আই প্লাস জে, আচ্ছা ঠিক আছে এটাই করি, আই প্লাস জে, আই প্লাস জে, আই প্লাস জে, আর তারপর বি ভেক্টর যেটা বলা আছে, বি ভেক্টর যেটা বলা আছে সেটা হচ্ছে জে প্লাস কে, এইটা। তাহলে দেখো স্কেলার কম্পোনেন্ট যদি বের করতে হয়, স্কেলার কম্পোনেন্ট বের করতে গেলে আগে তো এ ডট বি বের করতে হবে। তাহলে এ ডট বি, আচ্ছা ডাইরেক্ট করে নাও, স্কেলার কম্পোনেন্ট মানে স্কেলার উপাংশ ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে এখানে আইর কম্পোনেন্টের সঙ্গে এখানে আইর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে আইর কোএফিসিয়েন্ট গুণ হবে। তো দেখো এখানে কিন্তু আই নেই, আচ্ছা আই নেই মানে তার মানে আইর কোএফিসিয়েন্ট 0, তাহলে 0-র সঙ্গে যদি 1 গুণ হয় তাহলে নিশ্চয়ই 0 হবে, প্লাস জে, এখানে জে এর কোএফিসিয়েন্ট কত না 1, এখানে জে এর কোএফিসিয়েন্ট কত না 1 সহগ আর কি, তাহলে 1 একে কত 1, প্লাস এখানে কে এর কোএফিসিয়েন্ট কত না কে তো নেই এখানে, তাহলে কে যদি না থাকে তাহলে কে এর কোএফিসিয়েন্ট 0, আর এখানে কে এর কোএফিসিয়েন্ট 1, 0-র সঙ্গে 1 গুণ হলে কি হলো না এটা হয়ে গেল 0। তাহলে বাই কি দরকার, স্কেলার কম্পোনেন্ট বের করছি বাই মড বি। আচ্ছা মড বি যদি বের করতে হয় তাহলে এইটার মড করব, তাহলে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে 1 প্লাস 1, তাহলে দেখো 1/√2। তাহলে এটা হয়ে গেল আমাদের স্কেলার কম্পোনেন্ট, এটা হয়ে গেল আমাদের স্কেলার কম্পোনেন্ট। এরপর বলেছে ভেক্টর কম্পোনেন্ট বার করতে, ভেক্টর কম্পোনেন্ট বার করতে বলেছে। ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে এই ফর্মুলা এ ডট বি, তার মানে 0 প্লাস 1 প্লাস 0, তারপরে বি ভেক্টর মানে হচ্ছে জে প্লাস কে বাই নিচে কত মড বির স্কয়ার। আচ্ছা মড বি কত ছিল না, মড বি ছিল এই যে √2 ছিল, এই যে মড বি করেছিলাম এখানে, তাহলে এখানে √2 স্কয়ার, তাহলে কত হলো এটা 1 ইন্টু এইটা, আর এটা √2 স্কয়ার মানে 2, তার মানে 1/2 ইন্টু জে প্লাস কে, ব্যাস হয়ে গেল স্কেলার কম্পোনেন্ট এবং ভেক্টর কম্পোনেন্ট বেরিয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি, তোমাদের লিখতে সময় দিচ্ছি না, খুব অন্যায় হচ্ছে, কিন্তু এখন লিখতে সময় দিলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে তোমরা ভিডিও পজ করো, দিয়ে অঙ্ক তুলে নাও, তারপর নেক্সট আবার প্লে করবে। ওকে, তো দেখো এরপর যেটা বলছে 10-এর দাগ, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর কম্পোনেন্ট নির্ণয় করতে বলেছে। দেখো স্কেলার ভেক্টর উপাংশ আর স্কেলার ভেক্টর অভিক্ষেপ একই জিনিস। স্কেলার ভেক্টর তার মানে স্কেলার ভেক্টর কম্পোনেন্ট আর স্কেলার ভেক্টর প্রজেকশন দুটো একই জিনিস, সেই রকম উপাংশ আর অভিক্ষেপ এই দুটো একই জিনিস। তো সেইভাবে তোমরা সলভ করবে, তাহলে ওই একই রকমই হলো, শুধুমাত্র এর ক্ষেত্রে কি হবে না ফর্মুলাটা উল্টে যাবে। কেন ফর্মুলাটা উল্টে যাবে, কারণ আগেরটা বলেছিল বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের, এখানে উল্টোটা বলেছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের, আর এ ভেক্টরের ওপর যদি বি ভেক্টরের হয় তার মানে 10-এর দাগের যদি ফর্মুলা বলতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে যেটা স্কেলার প্রজেকশন নিশ্চয়ই মনে আছে তোমাদের বলে দিয়েছিলাম আমি। স্কেলার প্রজেকশনের তখন ফর্মুলা হবে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের, যেহেতু বলেছে তার মানে এখানে এ ডট বি বাই কার উপর বলেছে না আমাদের এ ভেক্টরের উপর বলেছে, তার জন্য এটা হবে নিচে, এই যে মোডে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের প্রজেকশন, এইটা হয়ে গেল।
এরপর আমাকে যদি বলে যে ভেক্টর প্রজেকশন বের করতে, ভেক্টর প্রজেকশন যদি বের করতে দেয় তখন কি হবে না a ডট বি বাই ইন্টু এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টরের স্কোয়ার, এইটা। তাহলে এই ফর্মুলাতে তোমরা করবে জাস্ট এই ফর্মুলার অপোজিট। দেখো এখানে বি ছিল নিচে, কারণ বির উপর হয়েছিল, এখানে এর উপর হবে, কেন এর উপর প্রজেকশনটা বের করতে বলেছে। তো দেখে নাও, এটা তোমরা এই সূত্র দুটো প্রয়োগ করে অঙ্কটা নিজেরা করতে পারবে, সোজা আছে খুব। তারপরে তোমরা দেখো 11 দাগ, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো যেখানে এ বি সি আমার দেওয়া আছে। আচ্ছা দেখো, এ ভেক্টর তো ওইটাই আছে, এবারে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ যদি বলে থাকে, তাহলে বি দেওয়া আছে সি দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা বি প্লাস সি বের করতে পারবে। তাহলে বি প্লাস সি তোমরা নিজেরা বের করবে, বের করে এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ বের করবে। আমি তোমাদের প্রয়োজনে কি ফর্মুলাটা বসাবে সেটা আমি তৈরি করে দিচ্ছি, কারণ এই ফর্মুলা দেখেই এখান থেকে আসছে। এই মুহূর্তে তোমরা প্রথমবার করছো, ফর্মুলা কোন কারণে ভুল হতে পারে, তোমরা দেখে নেবে যদি কারোর ভুল হয়ে থাকে। দেখো আমাদের বলেছে যে স্কেলার এটা প্রজেকশন বলেছে, স্কেলার প্রজেকশন বলেছে 11 দাগ। হ্যাঁ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর প্রজেকশন নির্ণয় করো, অনলি ভেক্টর প্রজেকশন। তাহলে ভেক্টর 11 দাগের 1, ভেক্টর প্রজেকশন অফ বি প্লাস সি, কার উপর না অন এ, এর উপর বির। তার ফর্মুলা কি হবে না এ ডট বি প্লাস সি বাই কার উপর এর উপর, তাহলে এইটা। আর যেহেতু ভেক্টর প্রজেকশন বলেছে ওই জন্য এর স্কোয়ার আর এর বাইরে একটা এ ভেক্টর হয়ে যাবে, ব্যাস এইটা হয়ে গেল ভেক্টর প্রজেকশন। হ্যাঁ, ভেক্টর প্রজেকশন বলেছে, তাহলে এ ভেক্টরের উপর বি প্লাস সি এর, হ্যাঁ এইটাই। তাহলে আগে বি প্লাস সি বের করব, তার সঙ্গে এ কে ডট করব, যেটা বেরোবে তার সঙ্গে এ ভেক্টরকে গুণ করব, আর নিচে এ ভেক্টরের মড করে তার স্কোয়ার করে দেবো, ব্যাস যেটা বেরোবে ওটাই অ্যান্সার। 11 দাগের 1 2 দুটো একই রকম আছে। 12 দাগ এ মড বি দেওয়া আছে, এ ডট বি √6 আছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো দেখো মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে হয়, দেখো 12 দাগের 1-এরটা আমি বলে দিচ্ছি তোমাদের। আমাদের কি কি হাতে দেওয়া আছে না, মড এ দেওয়া আছে √3, মড এ ভেক্টর ইজ ইকুয়াল টু √3 আছে, মড বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে না 2। আর দেখো এ ভেক্টর, হ্যাঁ এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর এটা দেওয়া আছে কত না √6 দেওয়া আছে। আমাকে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কস থিটার ফর্মুলা কি বলো না এ ডট বি বাই মড এ মড বি, ব্যাস যে যার মান জানি বসিয়ে দিব, √6 বাই √3 ইন্টু 2, তাহলে এটা কেটে গেল √2, তার মানে 1/√2, তার মানে হচ্ছে cos π/4, cos π/4 এর মান 1/√2। তাহলে দেখো cos থিটার মান যদি cos π/4 হয়, therefore থিটা ইজ ইকুয়াল টু π/4 হয়ে গেল। তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে π/4। এটা গেল 12 দাগের 1-এর অঙ্কটা। 2-এরটা যেটা বলছে এই ভেক্টরটি y অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। হ্যাঁ, এটা তোমরা অনেকে পারবে না, এই যে 12 দাগের 2-এর অঙ্কটা তোমরা অনেকে পারবে না। তো দেখো 12 দাগের 2-এর অঙ্কটা যেটা বলছে y অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তা y অক্ষ মানে ভেক্টরটা কি সেটা আগে বোঝো। দেখো তোমাদের প্রথমেই চ্যাপ্টার শুরুতে বলেছিলাম যে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে i বলা হয়, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে j বলা হয়, আর
জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে কি বলা হয়, কে বলা হয়। তাহলে এখানে দুইয়েরটা যেটা বলছে, 12 দাগের 2 যেটা বলছে, একটা এ ভেক্টর নাম দিয়ে দাও। এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত না √2i প্লাস জে প্লাস কে। দেখো √2i প্লাস জে প্লাস কে, এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টরটা হচ্ছে ওয়াই অক্ষ ধরে নাও, কারণ ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে ওইটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাহলে এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবারে ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে অনলি জে ভেক্টর। তার কারণ কি? কারণ আমি বলে দিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা তাকে আমরা এক্স ভেক্টর আই ভেক্টর নাম দেব, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কে নাম দেব। তাহলে এখানে যেহেতু শুধু ওয়াই অক্ষ বলেছে, তার মানে এটা হচ্ছে জে ভেক্টর। ব্যাস, এবারে তাদের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে হয় এবং সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে না, দেখো এ ডট বি বাই মড এ মড বি, এটাই তো ফর্মুলা। এ ডট বি যখন করব, দেখো এটার সঙ্গে এটা যখন ডট করব, এর আই এর কোএফিসিয়েন্ট কত √2, এর আই এর কোনো কোএফিসিয়েন্ট নেই, কারণ এখানে আদৌ আই নেই। তাহলে আই এর কোএফিসিয়েন্ট কত 0, তার মানে √2 ইন্টু 0 মানে হচ্ছে 0, প্লাস এখানে জের কোএফিসিয়েন্ট 1, এখানেও জের কোএফিসিয়েন্ট 1, তার মানে এটা 1 ডট করলে, প্লাস কে এর কোএফিসিয়েন্ট 1, এখানে কে নেই মানে কে এর কোএফিসিয়েন্ট 0, তাহলে 0 বাই √ওভার অফ এ ভেক্টরের মড। এই ভেক্টরের মড করলে কি হবে, এটা হবে 2 প্লাস 1 প্লাস 1, আর ইন্টু √ওভার অফ এটার মড কত হবে না, সেটা হচ্ছে 1। তার মানে এটা কত হলো না 1/2। আচ্ছা 1/2 মানে কত না, এটা হচ্ছে cos পাই বাই 3। তাহলে দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু π/3। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে 12 দাগের 2 এর অঙ্কটা বলছে। 12 দাগের 3 এর যে অঙ্কটা বলছে, মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে, আর আমাদের যেটা বের করতে হবে এ মাইনাস বি, এই ভেক্টরটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটাও তোমরা অনেকে নাও পারতে পারো। দেখো 3 দাগের যেটা বলছে, 2 দাগের 3, আমাদের মড এ যেটা বলা হয়েছে, মড এ দাগ দিয়ে দিই, মড এ যেটা বলা আছে 3-এরটা, হ্যাঁ 2, মড এ 2, মড বি দেওয়া আছে কত না, মড বি দেওয়া আছে 3, মড বি দেওয়া আছে 3, আর কি না এ ডট বি এইটা কত দেওয়া আছে 4। আমাকে কি বের করতে বলেছে না, মড অফ এ মাইনাস বি, এইটা বের করতে বলেছে, মড অফ এ মাইনাস বি। হ্যাঁ, এটা মান বের করতে বলেছে। দেখো এটার মান আমরা তখনই পাবো যদি এর স্কোয়ারের মান পাই, আর যদি কোনো রাশির স্কোয়ারের মান বের করতে চাই তো তার মড আমরা না দিলেও চলে, আর দিলেও কোনো অসুবিধা নেই, তো মড দিয়ে দাও না, কোনো প্রবলেম নেই। আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি দেখো, দেখো ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এইটাকে এইভাবে লেখো, ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো দুবার গুণ করলে তবে, আচ্ছা এইটাকে একটা কাজ করো, ব্র্যাকেট দিয়ে দাও, কেন না হোল স্কোয়ার যেহেতু আছে, অতএব তার আমরা মড না দিলেও হয়। তার কারণ কি না, হোল স্কোয়ার টার্ম তো সবসময় পজিটিভই হয়, তাহলে এর মড না দিলে চলবে। তাহলে এইগুলো ব্র্যাকেট দিয়ে দাও, ব্যাস। এবার দেখো আমরা যদি গুণ করি তখন কি হবে, এ গুণ করলে মড এ তার স্কোয়ার। আচ্ছা তারপরে এটা দিতেও পারো, দিয়ে দাও, এটা মড দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, মড দাও আর না দাও, স্কোয়ার আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা মাইনাস এ ডট বি, আবার মাইনাস এ ডট বি, আর তারপরে হচ্ছে প্লাস
মড বি তার স্কোয়ার হয়ে গেল। তো এইটা অ্যাকচুয়ালি এ ডট বি যখন এর সঙ্গে গুণ করব, আর যখন এর সঙ্গে গুণ করব তখন অ্যাকচুয়াল এটা হচ্ছে বি ডট এ। কিন্তু এটা কেন লিখলাম এ ডট বি কেন লিখলাম, কারণ বি ডট এ আর এ ডট বি একই জিনিস। কেন না, এরা তো কমিউটেটিভ। তাহলে যেহেতু কমিউটেটিভ তার মানে এ ডট বি যা বি ডট এও তাই। অতএব তাহলে আমরা কি লিখতে পারি না, মড এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি প্লাস মড বির স্কোয়ার। ব্যাস, এবার এদের তো ভ্যালু দেওয়া আছে 2 3, হ্যাঁ 2 3 দেওয়া ছিল, 4 4 2 3 4 দেওয়া ছিল। তাহলে দেখো 4 এর স্কোয়ার মানে 4, আচ্ছা এটা হচ্ছে 4, 4 দুগুণে 8, আর মড বির স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 9, তাহলে কত হয়ে গেল না, এটা -4, তাহলে 5। যদি এইটার মান 5 হয় তাহলে মড অফ এ মাইনাস বি এর মান হবে কত, √5। এখানে প্লাস মাইনাস আসবে না কেন না, মড ভ্যালু সবসময় পজিটিভ হয়। তাহলে এটা হচ্ছে √5, আমাদের এটার মানই বের করতে দিয়েছিল। এটা হচ্ছে 12 দাগের 3 অঙ্কটা। এরপর দেখো 12 দাগের হয়ে গেল। 13 দাগ যেটা বলেছে দুটি ভেক্টর এ ও বি এর ভেক্টর গুণের সংজ্ঞা দাও। এদের যে ভেক্টর প্রোডাক্ট আছে তার সংজ্ঞা দাও। এটা নিশ্চয়ই আগে দেখেছো তোমরা, থিওরিতে দেখবে পেয়ে যাবে। এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য দাও, মানে তোমার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটা দিতে হবে। ওই যে এ ক্রস বি মানে তো তার উপর পারপেন্ডিকুলার ভেক্টর, তাই না? তো সেটা বলা হয়েছিল তোমাদের, সেটা তোমরা পেয়ে যাবেও, বলে দিচ্ছি তোমাদের। এ ক্রস বি ভেক্টর গুণের জ্যামিতিক ধর্মাবলী, ভেক্টর গুণ। আচ্ছা, তো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন এটা তোমরা দিতে পারবে 2.7, পেজ নম্বর 692.7। এইটা একটু ভালো করে তোমরা পড়ে তার ওইখানে তোমাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে, তো সেটা তোমরা বলে দেবে, সেইটাই লিখে দেবে, ঠিক আছে? তো এটা গেল তোমাদের, হ্যাঁ এইখানেই তোমাদের ওই 3 নম্বর পয়েন্টে আছে, 2.7-এর 3 নম্বর পয়েন্টে এখানে তোমাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে, এটা তোমরা বলবে। তার আগে শুধু একটা কথা বলবে যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ওই মড বি সাইন থিটা এন ক্যাপ, এই জিনিসটা আগে তোমরা বলে তারপর তোমরা এটা শুরু করতে পারো। 14 দাগ যেটা বলছে মড বি দেওয়া আছে, এ ক্রস বি দেওয়া আছে, এইবার এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। দেখো এতক্ষণ যা ছিল তোমাদের এই অঙ্কটার ওই অঙ্কটার মধ্যে তফাৎটা কি, এই অঙ্কে বলা আছে তোমার এ বি দেওয়া আছে, তুমি সেখান থেকে ধরো এ ডট বি বের করতে পারবে, মড বি বের করতে পারবে, দিয়ে কস থিটা বের করবে। তার মানে এখানে আমরা প্রয়োগ করলাম কাকে, প্রয়োগ করলাম আমরা এ ডট বি কে প্রয়োগ করলাম। কিন্তু এখানে আমার এ ডট বি দেওয়া নেই, কি দেওয়া আছে, এ ক্রস বি দেওয়া আছে। তাহলে সেটাকে ব্যবহার করে আমাকে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে, তাহলে তার ক্রসের ফর্মুলা থেকে নেব। আচ্ছা, ক্রসের ফর্মুলা কি বলছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, এইটা বলা আছে তার ফর্মুলা। দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো আমরা যে এ ক্রস বি এইটার ফর্মুলা হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, এইটা। তো যখন আমরা এদিকে মড নেব এ ক্রস বি, এদিকে যখন মড নেব নিশ্চয়ই এদিকেও মড নিতে হবে, তাহলে মড এর মড সে তো মডই হবে, তাহলে এটা মড হলো, সেমভাবে এটা মড বি হলো, সাইন থিটার এটাও সাইন থিটাই থাকবে। তার কারণ কি, সাইন থিটাটা কেন সাইন থিটা থাকবে, তার কারণ হচ্ছে আমাদের থিটার রেঞ্জটা কি, যে অ্যাঙ্গেলগুলো আমরা শিখেছিলাম সেখানে থিটার রেঞ্জ হচ্ছে 0 to π। তার মানে 11-এ যে ত্রিকোণমিতিতে শিখেছিলাম ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, 0 to π মানে অনলি এখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্ট আছে। এই ফার্স্ট কোয়াড্র্যান্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন কি হয়, পজিটিভ হয়। তাহলে যেহেতু থিটার রেঞ্জ 0 to π অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্র্যান্ট, এখানে সাইন থিটা অলরেডি পজিটিভ আছে, তাহলে তার মড সাইন থিটাই হবে। অতএব তার মড না দিলেও চলে। বাকি এন ক্যাপটা কি জিনিস না, যে দুটো ভেক্টরের আমরা ক্রস করছি
সেই দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার একটা ভেক্টর, ওই পারপেন্ডিকুলার ভেক্টরের যেটা ইউনিট ভেক্টর সেইটাকে এন ক্যাপ বলা হচ্ছে। তাহলে ইউনিট ভেক্টর যেই হোক না কেন, সে আই হোক, জে হোক, কে হোক, বা যদি তোমার এমনি নর্মালি লেখা থাকে এ লিখে তার মাথায় ক্যাপ দেওয়া থাকে, তাহলে সেটা এ ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর মানেই তার মড ভ্যালু হচ্ছে 1, তার কারণ মড ভ্যালু মানে কি, মড ভ্যালু মানে লেন্থ, ডিস্ট্যান্স। তাহলে যে ইউনিট ভেক্টর তার লেন্থ অলওয়েজ 1 হয়। দেখো তাহলে এন ক্যাপের মড দিলে সেটা 1ই হবে, অতএব এর সঙ্গে যদি 1 গুণ করি সেটা না লিখলেও আমাদের চলে। তার মানে এ ক্রস বির আমরা ফর্মুলা, এ ক্রস বি এর মড কি পেলাম, এইটা। এখান থেকে তোমাদের সাইন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা সমান পেলাম কি, এ ক্রস বি বাই মড এ মড বি, ব্যাস এখানে পেয়ে গেলাম। এইবার কোশ্চেনে চলে আসো। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ ক্রস বি দেওয়া আছে, আমাদের এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে দাগ নম্বর 14 1। তাহলে এই ফর্মুলা প্রয়োগ করবে, এই ফর্মুলা প্রয়োগ করে তোমরা ম্যাথটা করবে। এটার মান দেওয়া আছে, এটার মান, এটার মান, তিনটের মানই দেওয়া আছে, বসিয়ে দিবে, থিটার মান বেরিয়ে যাবে। তো এটা গেল আমাদের একেরটা। দুয়েরটা যেটা বলছে এ বি এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর হলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, এরা তিনটেই একক ভেক্টর, এ ভেক্টরটাও ইউনিট ভেক্টর, আচ্ছা এ ভেক্টরটাও ইউনিট ভেক্টর। আচ্ছা এ ভেক্টর ইউনিট ভেক্টর মানে কি, মানে মডের মান 1 হবে, ইউনিট ভেক্টর মানেই তো 1। আচ্ছা বি ভেক্টর যদি ইউনিট ভেক্টর হয় তার মানও 1, আর বলেছে এ ক্রস বি এটাও ইউনিট ভেক্টর, তাহলে এর মানও 1, ব্যাস। তাহলে যে যার জায়গায় বসিয়ে দাও, এ ক্রস বি এর মড হচ্ছে 1, তার মানে এই ফর্মুলা, তাহলে দেয়ারফর সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি এর মড, তার মান 1, ডিভাইডেড বাই মড এ এর মানও 1 ইন্টু এর মানও 1, তার মানে এটা 1/1, তার মানে 1। সাইন থিটার মান 1 মানে কি, সাইন থিটার মান 1 মানে তারা হচ্ছে এটা সাইন π/2, আর যদি π/2 হয় দেয়ারফর থিটা ইকুয়াল টু π/2। তার মানে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা দুজন কিন্তু পরস্পরের উপর পারপেন্ডিকুলার, এরা দুজন হচ্ছে পরস্পরের উপর পারপেন্ডিকুলার। তো এটা গেল আমাদের কত দাগের অঙ্ক, হ্যাঁ 14 দাগের 2-এর অঙ্কটা গেল। 3-এর অঙ্কটা যেটা বলছে, হ্যাঁ 3-এরটা গেল, 3-এর অঙ্কটা গেল, 2-এরটা গেল। 3-এরটা বলছে যদি দুটি ভেক্টর এ ও বি এমন হয় যে মড অফ এ ডট বি ইজ ইকুয়াল টু মড অফ এ ক্রস বি, দেন এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমাদের এইটাকে আমি ডিলিট করে দিলাম, 14 দাগের 3-এর অঙ্কটা করব আমরা। এইটা আমাকে করে দিতে হবে, নাহলে তোমরা পারবে না। দেখো এখানে একটা কথা বলেছে যে এ ও বি ভেক্টর দুটি এমন হয় যে মড অফ এ ডট বি ইজ ইকুয়াল টু মড অফ এ ক্রস বি, এই দুটোকে ইকুয়াল করা আছে। দিয়ে আমাদের কি বলা আছে, এই দুটোকে ইকুয়াল করে আমাদেরকে বলা আছে যে এই দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো দেখো এর ফর্মুলা কি আছে না, এর ফর্মুলা তো এক্ষুনি আমরা দেখলাম যে মড এ মড বি সাইন থিটা, আর এটার কি আছে না, দেখো এ ডট বির ফর্মুলা কি, এ ডট বি হচ্ছে মড এ মড বি কস থিটা। তাহলে এর যদি মড নিই তাহলে এদিকেও মড নেব, এদিকে মড নিলে তখন কি হয়ে যাবে না মড এ মড বি কস থিটা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, মডে মডে কেটে যাচ্ছে, মড বি কেটে যাচ্ছে, তাহলে কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তার মানে ইমপ্লাইজ দ্যাট কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে এটাকে যদি আমরা কস নিই তাহলে এখানে কি নিব না কস π/2 মাইনাস থিটা মানে সাইন থিটা, কস কস উঠে গেল, তাহলে থিটা ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, তার মানে 2 থিটা ইকুয়াল টু π/2, তার মানে দেখো থিটা ইকুয়াল টু কত না π/4। তাহলে দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল না π/4।
দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল π/4। তো অঙ্কটা তোমরা করে নিতে পারো। এটা 14 দাগের 3-এর অঙ্কটা। আমি আশা করছি এই অঙ্কটা তোমরা পারোনি করতে। তারপরের অঙ্কটা দেখো, 14 দাগের 4-এরটা যেটা বলেছে দুটি ভেক্টর এ ও বি এমন যে এ ভেক্টর ইকুয়াল টু √3, বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টরের মড ইকুয়াল টু 2/3 এবং এ ক্রস বি ভেক্টরের মান হচ্ছে 1। এইখানে একটা ব্যাপার আছে, এখানে এ ক্রস বি ভেক্টর বলা আছে এবং সঙ্গে এটা বলা আছে যে এই ভেক্টরের মান, তার মানে তোমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে এ ক্রস বি মড, তার ভ্যালুটা হচ্ছে 1। মান মানেই হচ্ছে ভেক্টরের মান মানেই হচ্ছে তার মড ভ্যালু দেওয়া আছে। তাহলে বলছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই ফর্মুলা বসাবে তোমরা, যেহেতু ক্রস এ ক্রস বির ভ্যালু দেওয়া আছে তার মানে আমাদের সাইন থিটা থেকে বের করতে হবে, সেটা কস থিটা থেকে বের করানো যাবে না। তাহলে আমাদের যেটা বলা আছে যে 14 দাগের 4-এর অঙ্কটা যেটা বলা আছে যে মড অফ এ ভেক্টর যেটা দেওয়া আছে যে 3, মড অফ বি ভেক্টর যেটা দেওয়া আছে ওটা হচ্ছে কত না 4, আর হ্যাঁ না এটা দেওয়া আছে √3, আর এটা দেওয়া আছে 2/3, এটা দেওয়া আছে 2/3, আর এ ক্রস বি এই ভেক্টর দুটির মান দেওয়া আছে, মান মানে তো মড, এইটার মান হচ্ছে 1, এইটা আমাদের 1 দেওয়া আছে, আর বের করতে বলেছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে এই ক্রস থেকে যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না সাইন থিটার ভ্যালু বের করতে হবে। সাইন থিটার ফর্মুলা কি না মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি, এই ফর্মুলায় মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে √3 ইন্টু এর মান হচ্ছে 2/3। তাহলে দেখো এইটা এটা কেটে গেলে এটা √3, তার মানে এটা √3/2, এটা হচ্ছে কত না সাইন π/3 মান। সাইন থিটার মান যদি সাইন π/3 হয় তাহলে দেখো থিটার মান কত হবে না π/3। তো এইটা হয়ে গেল আমাদের 4-এর অঙ্কটা। এরপর 15-এর দাগটা দেখো, দেখো এবার আমরা 15-এর দাগের কোশ্চেন করি। 15-এর দাগ যেটা বলছে যে এ ইজ ইকুয়াল টু এ এইটা আর বি হচ্ছে এইটা, PI প্লাস 8J প্লাস 6K এটা হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টর হচ্ছে -3I প্লাস 4J প্লাস QK। এই দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর বলেছে পরস্পর সমান্তরাল, এগুলো বলেছে পরস্পর সমান্তরাল। এবার আমাকে বের করতে বলেছে P এবং Q এর মান। তাহলে দেখো আমরা কিন্তু সমান্তরালের কন্ডিশন শিখেছি। কি কন্ডিশন বলো, যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k যদি হয়, আর বি ভেক্টর যদি b1i প্লাস b2j প্লাস b3k হয় এবং এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তার কন্ডিশন হচ্ছে a1/b1 ইজ ইকুয়াল টু a2/b2 ইজ ইকুয়াল টু a3/b3। তো এইটা হচ্ছে কন্ডিশন আমাদের। তাহলে দেখো এখানে যেটা হবে a1 এইটা, a2 a3, b1 b2 b3, তার মানে শর্তানুসারে আমরা এটা বলতে পারি যে p by -3 is equal to 8/4 is equal to 6/q, 6/q। তাহলে অতএব p by -3 is equal to 8/4 এবং 6/q, এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, তাহলে 6/q is equal to 8/4। 8/4 লেখার দরকার নেই, 8/4 মানে তো 2, তাহলে এটা কাটাকুটি হলো 2, আর তাহলে p is equal to -6, আর এটা তো 2, এইটা এটা কাটলে 2 3 6, তাহলে q is equal to 3।
তাহলে দেখো পির মান -6 এবং কিউর মান 3, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভেক্টরের যত কোশ্চেন আছে এটা তো আমরা সবে সংক্ষিপ্ত করছি, অতি সংক্ষিপ্ত, এরপর সংক্ষিপ্ত করব, দীর্ঘ করব অঙ্ক। তো যত অঙ্ক তোমরা করো না কেন, ভেক্টরের প্রবলেমগুলো খুবই সলিউশন করতে খুব ছোট, মানে সোজা অঙ্ক, হেভি সোজা, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তোমাদের। একটু কনসেপ্টের যদি প্রবলেম হয়ে যায় কোনো জায়গায়, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো কনসেপ্টটা তোমার ক্লিয়ার পুরো রাখতে হবে, ধৈর্য ধরে অঙ্ক করবে, অঙ্কের মধ্যেই তার অ্যান্সার পেয়ে যাবে, বুঝেছো? তাহলে নেক্সট দেখো 2 দাগ যেটা বলছে। আচ্ছা তাহলে 15 দাগের অতি সংক্ষিপ্ত 15 দাগের আই, তাহলে এইটা অ্যান্সার হলো একটা। আচ্ছা 2 বলছে এইটা ক্রস এইটা ইজ, দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু, যদি 0 ভেক্টর হয় তবে পি এর মান নির্ণয় করো। তো আমরা ক্রস প্রোডাক্ট করতে শিখেছি, এটা 15 দাগের 1 অঙ্কটা, আমি দাগ নম্বর দিইনি তোমাদের, বুঝেছো? তাহলে দাগ নম্বরটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো 15 দাগের 2 অঙ্ক, 15 দাগের 2। তো 15 দাগের 2 যেটা বলছে, দেখো যে 2i + 6j + 27k। আচ্ছা দেখো 2i + 6j + 27k ক্রস i + 3j + pk ইজ ইকুয়াল টু, যদি 0 ভেক্টর হয়, তাহলে আমরা তো ক্রস প্রোডাক্ট করতে জানি, করে দেবো i j k 2 6 27 1 3p, ব্যাস, is equal to 0 vector, implies that I into 6p minus 81 minus j into এটা বাদ, তাহলে 2p minus 27 plus k into 6 minus 6 is equal to 0 vector। তো তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে 6p minus 81 into I minus 2p minus 27j is equal to 0 ভেক্টর। এটা তো 0 হয়ে গেল, তার মানে কে থাকবে না। তাহলে দেখো আমাদের যেটা আসছে, যে এই যে 0 ভেক্টর কথার মানে কি? আচ্ছা 0 ভেক্টর কথার মানে হচ্ছে 0 into I plus 0 into j plus 0 into k, এইটা মানেই হচ্ছে 0 ভেক্টর। তাহলে দেখো I এর কোএফিসিয়েন্ট 0, এখানে I এর কোএফিসিয়েন্ট এটা, তাহলে আমরা লিখতে পারি অতএব 6p is equal 6p minus 81 is equal to 0, এটাও লিখতে পারি। এবং এইটা যে আছে যে মাইনাস, এটা মাইনাস j 2p minus 27, আচ্ছা হ্যাঁ, তাহলে minus 2p minus 27 is equal to, এইখানে j এর কোএফিসিয়েন্ট, এখানে j এর কোএফিসিয়েন্টের সঙ্গে সমান। তাহলে দেখো এখান থেকেও p এর মান বের করতে পারো, এখান থেকেও p এর মান বের করতে পারো, দুটো জায়গাতে কিন্তু অ্যান্সার সেম হবে। দেখো এখানে p ইজ ইকুয়াল টু 27/2, আর এখানে দেখো p ইজ ইকুয়াল টু 27/2। তাহলে তুমি যেখান থেকে খুশি বের করতে পারো, যে কোনো একটা বের করবে, দুটো বের করার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল p এর মান। এরপর নেক্সট যেটা বলেছে যে এইটা ক্রস এইটা ইজ ইকুয়াল টু 0 হলে, 0 ভেক্টর হলে ল্যামডার মান নির্ণয় করো। 15 দাগের 3 অঙ্কটা ঠিক 15 দাগের 2 অঙ্কের মতন, এখানে p এর মান বের করতে বলেছে, সেখানে ল্যামডার মান বের করতে দিয়েছে, তো একই ব্যাপার। 16 দাগের অঙ্ক দেখো, 16 দাগ যেটা বলছে যে দুটি সংলগ্ন বাহু, বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো, দুটি সংলগ্ন বাহু হলো a ভেক্টর এইটা, b ভেক্টর এইটা। তাহলে দেখো দুটো একটা সামান্তরিক আছে যার সংলগ্ন বাহু হচ্ছে
দেখো দাগ নম্বর 16, দাগ নম্বর 16, এটা তোমরা অনেকে হয়তো করেছো, আবার অনেকে হয়তো পারোনি। দেখে নাও, এটা সামান্তরিক একটা আমি অঙ্কন করলাম, এর নাম দিলাম এ বি সি ডি, একটি সামান্তরিক। এ ভেক্টর যেটা বলেছে সেইটাকে আমরা এই ভেক্টর নাম দিলাম, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর। এটা যদি এদিকে হয় এটাও এইদিকে হবে, এটা এইদিকে হলে এটা এইদিকে হবে। এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে সামান্তরিকটির দুটি সংলগ্ন বাহু হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর। তার মানে এ কোনটা? এইটা হচ্ছে এ এবং এইটা হচ্ছে বি ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে এ ভেক্টরটা কত? না, এ ভেক্টর বলেছে 3i প্লাস জে প্লাস 4k। দেখো 3i প্লাস জে প্লাস 4k। আচ্ছা, বি ভেক্টর সমান বলেছে, বি ভেক্টর সমান বলেছে যে i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে এর ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা জানি যে একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর যদি এই ভেক্টর আর এই ভেক্টর হয়, তবে তার ক্ষেত্রফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মড, এ ভেক্টর প্লাস ক্রস বি ভেক্টর তার মড। ক্ষেত্রফল যেহেতু, ওই জন্য এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা এখানে বসিয়ে দেব মানগুলো। তাহলে এই দুটোকে ক্রস করে দাও, তাহলে ক্রস করে দিলে হবে অতএব ক্ষেত্রফল সমান আই জে কে, আই জে কে, মানে প্রথমে তাহলে এখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এটা লিখবে। কেননা আমরা যদি ডিটারমিনেন্ট করতে যাই, তারপর এইটাকে সমান চিহ্ন দিলাম না কেন? এইটাকে সমান চিহ্ন দিতে গেলে তোমাকে এ ক্রস বি দেওয়ার সময় ডিটারমিনেন্ট দিতে হবে, তারপরে আবার মডও দিতে হবে। ডিটারমিনেন্ট আর মডের সাইন তো সেম, তাহলে তো এখানে সেটা ঠিকঠাক প্রকাশ করা যাবে না। ওই জন্য আগে এ ক্রস বি তোমরা বের করে নেবে। আই জে কে তাহলে 3 1 4, আর এটা হচ্ছে 1 মাইনাস 1 1, 1 মাইনাস 1 1। তো তাহলে দেখো 1i ইন্টু 1 প্লাস 4 মাইনাস জে ইন্টু 3 মাইনাস 4 প্লাস কে ইন্টু মাইনাস 3 মাইনাস 1, মাইনাস 3 মাইনাস 1। তা এবার দেখো তাহলে তোমার হচ্ছে 5i প্লাস জে, আর এটা হচ্ছে মাইনাস 4k, মাইনাস 4k। এবার আমাদের যেটা বলেছে তার মড বের করতে, অতএব মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু 25 প্লাস 1 প্লাস 16। তাহলে কত হলো? না রুট ওভার অফ 42, 42 হচ্ছে 5 1 6 22, হ্যাঁ 42, রুট ওভার অফ 42 বর্গ একক। এটা হচ্ছে এই ক্ষেত্রফল বেরিয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার 16 দাগের। এটা হচ্ছে 1 অঙ্ক। এরপর 16 দাগের 2 যেটা বলেছে যে পরপর 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দু যদি এইগুলো হয়। আচ্ছা, এই ভিডিওটা পজ করে তোমরা কেউ যদি অঙ্কটা তুলতে চাও তাহলে তুলে নিতে পারো। এরপর 2 এর অঙ্কটা দেখো। একটি সামান্তরিক আমাদের দেওয়া আছে এ বি সি ডি। আমাকে কিন্তু এই সিকোয়েন্সে স্থানাঙ্কগুলো বসাতে হবে। কেন না, আমাদের বলা আছে পরপর 4টি শীর্ষবিন্দু, সেই জন্য পরপর দিতে হবে। তাহলে এর স্থানাঙ্ক কত বলেছে? স্থানাঙ্ক বলেছে 16 17, হ্যাঁ 16। 0 -3 -1, 0
-3 -1। বি কত বলেছে না, বি বলেছে 2 1 -1, 2 1 -1, 2 1 -1। তারপরে বলেছে 3 -3 2, এটা হচ্ছে 3 -3 2, 3 -3 2, 1 -7 2, 1 -7 2, ব্যাস এইটা বলা আছে। তাহলে আমরা যেটা করব যে আমাদের কিন্তু পরপর সংলগ্ন দুটো বাহু দরকার, আইদার এভাবে করতে পারো আর নতুবা সামান্তরিকের ক্ষেত্রফলের সামান্তরিক এর ক্ষেত্রফল সমান মড অফ দুটি সংলগ্ন বাহুর ভেক্টর গুণ। এটা করতে পারো, দুটি সংলগ্ন বাহুর ভেক্টর গুণ এটা করতে পারো। আর নতুবা আর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে হাফ ইন্টু মড অফ কর্ণ দুটির ভেক্টর গুণ, এটাও একটা ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলাতেই আমরা কাজটা করতে পারি। এই অঙ্কতে আমরা কর্ণ দুটো বের করে নিতে পারি, কারণ যেহেতু আমাদের অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো স্থানাঙ্ক মানেই হচ্ছে পজিশন ভেক্টর, মানে অবস্থান ভেক্টর। তার মানে এইটার মানে কি, এইটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে 0 ইন্টু আই -3 ইন্টু জে, 3 ইন্টু জে মাইনাস কে, এটা হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে, এইরকম 0 -3 -1, 0 -3 -1, হ্যাঁ ঠিক আছে। তো এইরকম এ দুটোও সেম। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই কর্ণ দুটো বের করে নিতে হবে। এই কর্ণ দুটোকে আমরা বের করে নেব। তাহলে কর্ণ দুটো বের করে নিলে এখানে বসিয়ে দিব। আর নতুবা তোমরা এ বি বের করতে পারো, এডি বের করতে পারো। এই এ বি আর এডি এই দুটি সংলগ্ন বাহুর ভেক্টর গুণ বলেছে, সেটাও করতে পারো সেভাবে। আমি এই কর্ণ দুটি দিয়ে করছি কেন, আগেরটা আমরা ওইভাবে করেছি বাহু দুটো থেকে, এখন কর্ণ দুটো থেকে করে দেখি। দেখো যেটা বলছে যে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, আচ্ছা আগে কর্ণ বের করব, তাই তো। তাহলে এ সি কর্ণ ইজ ইকুয়াল টু এসি ভেক্টর কি করে বের করব না, এর পজিশন ভেক্টর যদি এটা হয়, এর পজিশন ভেক্টর যদি এটা হয়, তাহলে এটা মাইনাস এটা, পরেরটা মাইনাস আগেরটা, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে পজিশন ভেক্টর অফ সি মানে 3 - 0 মানে হচ্ছে 3i। আচ্ছা -3 প্লাস 3, -3 মাইনাস অফ -3 মানে +3, 0 হয়ে গেল, 0 ইন্টু জে, তার মানে 0 থাকবে না। আচ্ছা 2 মাইনাস অফ -1 মানে 2 + 1 মানে 3k, তাহলে প্লাস 3k, এটা হচ্ছে এসি। আর বিডি কত, বিডি কর্ণ হচ্ছে বিডি, তাহলে এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে 1 - 2, 1 - 2 মানে -i -8j প্লাস 3k, ব্যাস। এবারে দুটোর ক্রস করে নেব। অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, আচ্ছা আগে দুটোর ক্রস করে নাও। এখন এসি ক্রস বিডি is equal to determinant of ijk, 3, j এর মান 0, k এর মান হচ্ছে 3, আর এখানে হচ্ছে -1 -8 3, ব্যাস। তাহলে i ইন্টু
এইটা বাদ 0 প্লাস 24, তার মানে 24i, তাহলে হচ্ছে 24i আর প্লাস নয় মাইনাস জে এটা বাদ, তাহলে 3 3 9, 9 প্লাস 9 মাইনাস অফ -3 মানে +3, তাহলে 12, তাহলে হচ্ছে -12। আচ্ছা, প্লাস কে ইন্টু এটা বাদ, তাহলে 8 3 24, তার মানে -24k, তাহলে অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু মড অফ এসি ক্রস বিডি, তাহলে হচ্ছে হাফ ইন্টু মড অফ 24 স্কোয়ার, হাফ ইন্টু রুট ওভার অফ 24 স্কোয়ার মানে 576 প্লাস 144 প্লাস 576, তাহলে কত হলো না হাফ ইন্টু রুট ওভার অফ 6 4 10 6 16 6 হাতে 1, 7 4 11 11 1 12, 7 2 9 19 9, 7 4 11 1 12 12 7 19 9 হাতে 1 আর 5 6 5 11 1 12, 1296। আচ্ছা, তাহলে 1296, 11 আচ্ছা 10, 1000 যদি হয় তাহলে 3 3 9 4 4 16, তাহলে 30 আর 40-এর মাঝখানে, তাহলে হচ্ছে তোমার 31 32 33 34 ইন্টু 34 করো, তাহলে কত হচ্ছে দেখো 34 ইন্টু 34, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 3 12 1 13, 4 3 12 2 হাতে 1, 4 4 16 6 হাতে 1, 4 3 12 1 13, 4 3 12 2 হাতে 1, 3 3 9 1 10, 6 5 1 1, 6 5 1 1, 4 4 16, 6 6 36, তাহলে এটা হচ্ছে 36 আর 36কে গুণ করো, 6 6 36-এর 6 হাতে 3, 6 3 18, 8 3 11 21-এর 1 হাতে 2 21। আচ্ছা, তারপরে হচ্ছে 6 3 18 হাতে 1, 3 3 9 1 10, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 921 1296, তার মানে 36, তাহলে 12 ইন্টু 36, তার মানে হচ্ছে 18 বর্গ একক, ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের, এটা রাফ ওয়ার্ক করেছি, এইটা হচ্ছে আমাদের তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, তো ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নিতে পারো। তারপরে নেক্সট দেখো, 17 দাগে এই 16 দাগের 3-এরটা যেটা বলেছে, 16 দাগের 2 18 বর্গ একক 3-এরটা যেটা বলেছে যে এ আর বি ভেক্টর দেওয়া আছে, এই দুটো কর্ণ। আচ্ছা, এটা তাহলে তো আরো ভালো হলো, আমরা এখানে কর্ণ বের করলাম কষ্ট করে, দেখেছো এখানে তো কর্ণ দেওয়াই আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এবার পেরে যাবে এটা ক্ষেত্রফল বের করতে। হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, 17 দাগ বলেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি আছে না, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেইখানে সবাই ভুলটা করে, ওই জন্য ওই অঙ্ক লাস্টে দেওয়া আছে এবং নিশ্চয়ই দেখেছো তোমরা, এটা এনসিইআরটির অঙ্ক, এটা বইতে তোমাদের এনসিইআরটির কোশ্চেন বলে লেখা আছে, তার কারণ আছে। কারণটা হচ্ছে একটা ত্রিভুজ যদি এটা হয় এবং এখানে যদি এইটা এবিসি ত্রিভুজ হয়, তাহলে এর অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু দুটি বাহুর গুণফল। সেই দুটি বাহু কেমনভাবে নেব, ধরো আমরা নিলাম যে হাফ ইন্টু মড অফ এবি ইন্টু বিসি, এইটা নিলাম, তাহলে কি হলো জিনিসটা না, এবি মানে এটা, বিসি মানে এটা,
দুটো বাহুর গুণফল, দুটো দেখো সংলগ্ন বাহু আছে, এই বাহু এবি, এইটা বিসি, দেখো সংলগ্ন বাহু আছে, তাহলে সংলগ্ন বাহু দুটোর গুণ করে দিলেই এর ক্ষেত্রফল নিশ্চয়ই বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু না, এটা ভুল। এখানে কি সাবধানতাটা অবলম্বন করতে হবে না, এখানে ক্ষেত্রফল সমান দেখো হাফ ইন্টু মড অফ, দেখো এ থেকে তুমি যদি শুরু করো তাহলে এটা এবি নিলে, যদি তুমি এবি নাও তাহলে ক্রস করতে হবে এসির সঙ্গে, এসি, এইটা এইভাবে আসলে এটা এইভাবে আসবে, যাই হোক এই যে এইটা এবি আর এসি এইরকম নিতে হবে, বুঝেছো? তাহলে আমার ক্ষেত্রফল যদি বের করতেই হয় তাহলে দেখো হাফ ইন্টু এবি ক্রস এসি করতে হবে। আমি কিন্তু এখানে যদি এরকম করি যে এবি ক্রস সিএ করি তাহলে কিন্তু হবে না, বা এবি ক্রস বিসি করলাম, বিসি ক্রস সিএ করলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের এ থেকে শুরু করলে এবি ক্রস এসি এটা করতে হবে, বা তুমি যদি এটা করতে চাও যে হাফ ইন্টু মড অফ, তুমি যদি করতে চাও বি এ, তাহলে ক্রস করতে হবে বিসির সঙ্গে। ইনিশিয়াল পয়েন্ট দুটো সেম হতে হবে, ইনিশিয়াল পয়েন্ট দুটো সেম না হলে কিন্তু হবে না। তাহলে আমাদের ইনিশিয়াল পয়েন্ট দুটোকে সেম করতে হবে। তো দেখো তাহলে ক্ষেত্রফল এখানে যেটা বলেছে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজ এইটা এবং এইটা ভেক্টর দুটি দ্বারা পাওয়া যায়, তাহলে একটা ত্রিভুজ এমন বলেছে যে দুটো ত্রিভুজ এইটা দ্বারা পাওয়া যায়, কোনটা না, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 6i প্লাস 2j মাইনাস 3k প্লাস 2j মাইনাস 3k, আর আরেকটা হচ্ছে 4i মাইনাস j মাইনাস 2k, 4i মাইনাস j মাইনাস 2k, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে নাও, তাহলে কত হচ্ছে i j k, আর এখানে হচ্ছে 6 2 মাইনাস 3 4 মাইনাস 1 মাইনাস 2 দিয়ে তোমরা এটার মান বের করবে, তারপর অতএব লিখবে, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার অফ এই এ ক্রস বি, যে মানটা বেরোবে এইটার মড করে দেবে, দিলে মড করে দিলে আমার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এটা গেল আমাদের 17 দাগের 1-এর অঙ্ক। তোমরা এটা নিজেরা সলভ করো, ঠিক আছে? এটা পেরে যাবে, এটা খুব সোজা। শুধু সাবধানতা বলতে এই জায়গাটায়, এই সাবধানতাটা এই অঙ্কের ক্ষেত্রে দেখাতে হলো না। কেন? আমাকে বলে দেওয়া আছে যে এই দুটো ভেক্টর দ্বারা ত্রিভুজটা গঠিত। তোমরা এটা ভাবতে পারো যে স্যার এই দুটো ত্রিভুজ দিয়ে ভেক্টর কি করে বানানো হবে? না, দেখো এই দুটো ত্রিভুজ দিয়েও ভেক্টর বানানো যায়। এইটা ভেক্টর একটা, এইটা ভেক্টর একটা, এদের যেটা টার্মিনাল পয়েন্ট, এর টার্মিনাল পয়েন্ট আর এর টার্মিনাল পয়েন্ট দুটো যোগ করে দিলেই এটা ত্রিভুজ হয়ে গেল। টার্মিনাল পয়েন্ট দুটো তো পাবো, ভেক্টর পাওয়া মানে, তো টার্মিনাল পয়েন্ট দুটোকে যোগ করে দেওয়া হলো, তাহলে আমরা ভেক্টর পেয়ে গেলাম। এরপরে 2-এর যে কোশ্চেনটা বলেছে সেইখানে তোমাদের ডিস্টার্ব হবে যদি এই কনসেপ্টটা না থাকে, যেটা এখন আমি বললাম। এই কনসেপ্টটা না থাকলে তোমরা 2-এর কোশ্চেনটা ভুল করে ফেলবে। তো 2-এর কোশ্চেনটা কি বলছে দেখো। 2-এর কোশ্চেনটা বলছে যে একটি ত্রিভুজ আছে যার শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে, এইটা মনে করো এ বি সি। শীর্ষবিন্দু তিনটি কি কি বলেছে না, বলেছে i প্লাস জে প্লাস 2k, i প্লাস জে প্লাস 2k, এটা একটা বলেছে। আচ্ছা, বি ভেক্টর তারপরে যেটা বলেছে 2i প্লাস 2j প্লাস 3k, 2i প্লাস 3j 2i প্লাস 2j 2i প্লাস 2j প্লাস 3k, এটা বলেছে। আরেকটা বলেছে 3i মাইনাস j মাইনাস k, দেখো 3i মাইনাস j
মাইনাস কে, 3i মাইনাস জে মাইনাস কে, এইটা বলেছে। তো এখানে আমার কিন্তু এই কনসেপ্টটা অবশ্যই দরকার যে আমার এ বি বের করতে হবে আর এসি বের করতে হবে। আমি অন্যরকম বের করলাম না, আমি এ বি ক্রস বিসি করে দিলাম বা বিসি ক্রস সিএ করে দিলাম বা সিএ ক্রস এবি করে দিলাম, ওটা হবে না। ইনিশিয়াল পয়েন্টটা সেম থাকবে দুটো ভেক্টরের। তার মানে আমার এখানে কি করতে হবে, প্রথমে আমাকে এ বি বের করতে হবে। নিশ্চয়ই তোমরা এ বি ভেক্টরটা বের করতে পারবে। বি পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এই এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর পেরে যাবে। আর 2 - 1 মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে প্লাস জে, আর এটা হচ্ছে প্লাস কে। আর এখানে তেমনি তোমাকে বের করতে হবে এসি ভেক্টর। এসি ভেক্টরটা কোনটা না, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে এটা কি হবে না, 2i মাইনাস 2j মাইনাস 3k, ব্যাস। এই যে এবি আর এসি বের করলাম। এবার আমরা কি বের করব না, এবি ক্রস এসি বের করব। অতএব এবি ক্রস এসি সমান আই জে কে 1 1 1 2 - 2 - 3। এবার এটা বের করবে, যা হোক একটা বেরোবে। এবার অতএব ক্ষেত্রফল সমান মড অফ এবি, হ্যাঁ, ক্রস এসি হাফ অফ, ব্যাস দিলে হয়ে গেল। এইটা বের করবে, এটা বের করলে যা হবে সেটা অ্যান্সার। আর এর পরের যেটা বলেছে সেটাও সেম কোশ্চেন বলেছে, সেটা তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর অ্যাকচুয়ালি দেওয়া আছে। ওটা স্থানাঙ্কের আকারে দেওয়া আছে, কিন্তু স্থানাঙ্ক মানেই এটা আই জে কে দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে, সেটা আমি সামান্তরিক বলেছি আগের অঙ্কে। তাহলে ওটার ক্ষেত্রফল তোমরা নিজেরা বের করতে পেরে যাবে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে 17 দাগের 2-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা ঠিক এক্স্যাক্টলি একই রকম অঙ্ক, তোমরা নিজেরা ওটা পেরে যাবে। তো ঠিক আছে, এই গেল আমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো। নেক্সট ভিডিওতে তোমরা 4 মার্কসের কোশ্চেনগুলো পেয়ে যাবে। এগুলো তোমরা নিজেরা সলভ করো প্রত্যেকটা। কোনো অঙ্ক যদি তোমরা না বুঝতে পেরে থাকো, কোনো ডাউট থেকে গিয়ে থাকে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জিজ্ঞাসা করো, আমি ভয়েস রেকর্ড করে তোমাদের ওগুলো বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, পড়াশোনা করো মন দিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।